অবশ্যই ব্যবস্থা গ্রহণ করে। আমার বলার বক্তব্য হচ্ছে এই 1.5 বছরের জন্য আমার সাথে আরেকজনকে পাঠান, অন্তত এ বাইরে এসে বলবে যে নওশাদ ভাইজান আজকে এই কথাগুলো বলেছে, ওদের মন্ত্রীরা উত্তর দিতে পারে না, কারণ আমার ওখানে লোক নাই। আর আমার কথাগুলো বাইরে তো এরা এসে কি বলে, এরা কি বিজেপির সুরে কথা বলে, হ্যান বলে ত্যান বলে। একটা ভিডিও তাও আমার ছবি দেখায়নি, আমার অডিও একটা কিভাবে জানি না একটা বাইরে লিক হয়ে গিয়েছিল। তো বুঝতে পেরেছিলেন তো আমি কেমন বক্তব্য দিই। অনেকে শুনেছেন তো ভাই, শুনেছেন অনেকে তো কেমন বক্তব্য দিই ওখানে। তো আপনাদের বলবো, অনুরোধ এটা করছি, আর 5 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা নেই তো কারো? আচ্ছা না, অনেকক্ষণ বকে ফেললাম, বেশি বকলে হবে না। তাই আপনাদের বলবো, আপনাদের হয়ে কথা বলার লোকের সংখ্যা বাড়াতে হবে। হ্যাঁ, দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা কি দেখছি, আমাদের হয়ে কথা বলার লোক থাকলেও কথা বলছে না। আমি হাসি বিধানসভার মধ্যে, মাঝে মধ্যে নিজের মনে হাসি। কারণ কি, আমি যখন দেখছি আদিবাসীদের উপরে অত্যাচার হচ্ছে, তাদের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে। পশ্চিমবাংলার বিধানসভায় প্রায় 18টা আদিবাসী সমাজের বিধায়ক আছে, তাদেরকে সেই অর্থে চিৎকার করতে দেখতে পাই না। সেখানে চিৎকার কে করে? সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ককে চিৎকার করে আদিবাসী ভাইদের জন্য। আমি যখন দেখছি এসসি কোটাতে, শিডিউল কাস্ট কোটাতে যারা শিডিউল কাস্ট না তারা চাকরি করে নিচ্ছে, সেই বিষয়ে চিৎকার করতে কাউকে দেখতে পায় না। তখন ওই চিৎকার কে করে? ওই সংযুক্ত মোর্চার ভাঙড়ের একমাত্র বিধায়ক করে। তখন আমি হাসি সেই সময়ে যখন দেখি প্রায় 63টা শিডিউল কাস্ট এসসি কোটায় রিজার্ভ সিট থেকে বিধানসভায় যাওয়ার পরেও আর দলিতদের হয়ে কথা বলে না। আমি হাসি তখনই যখন পশ্চিমবাংলার বিধানসভাতে প্রায় 42-43টা মুসলিম বিধায়ক থাকার পরেও ঈদের 3 দিন ছুটি নিয়ে কোনো চর্চা হয় না, যখন ওয়াকফ সম্পত্তি উদ্ধারের নিয়ে কোনো চর্চা হয় না, যখন আপনার ওবিসি সার্টিফিকেট কেন বাতিল হলো এই নিয়ে কোনো চর্চা হয় না, আনিসকে কেন হত্যা করা হলো এই নিয়ে কোনো চর্চা হয় না, মাদ্রাসায় 10,000 শূন্য পদ কেন এই নিয়ে কোনো চর্চা হয় না, মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে কেন এই নিয়ে চর্চা হয় না। সব চর্চাই কিন্তু সংযুক্ত মোর্চার এই নওশাদ সিদ্দিকীকেই করতে হয়। হাসি আমি তখন। তা আপনাদের বলবো, এইটা একদম ভাববেন না, এটা মাথায় রাখবেন না। ও মুসলমান আমার কাজ করে দেবে, ও দলিত আমার কাজ করে দেবে, ও আদিবাসী আমার কাজ করে দেবে, ও হিন্দু আমার কাজ করে দেবে, এটা ভাববেন না। আপনাদেরকে বিধানসভায় পাঠাতে হবে কাজের মানুষকে, সে যে কোনো জাতেরই হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, মানুষের জন্য যে কাজ করবে তাদের জন্য গলা ফাটাতে হবে। নালে নামের আগে চৌধুরী, নামের পিছনে হাকিম রাখলেই বড় ডাক্তার হয়ে যায় না ভাই, এটা বলে রাখছি। ভাববেন বড় ডাক্তার কিচ্ছু কাজই নাই, ও আমার পাড়ার কুয়াক ডাক্তার থেকেও খারাপ অবস্থা, বড় হাকিম পিছনে রেখে দিলে। তা আপনাদের বলবো একটু ভাববেন। আর এই সময় আপনাদের কাছে আরো ভাবার সময়, জন্যই বলছি যে এইটাতে জিতলে, একটাতে জিতলে আইএসএফ তথা লেফট ফ্রন্টের সমর্থনে একটা জিতলে কোনো সরকার পড়বেও না, কোনো সরকার গড়বেও না। সরকার পড়ে যাওয়া বা গড়ার কোনো ব্যাপার নয়, ঠিক আছে। কিন্তু দিলে কি হবে? সরকারকে শিক্ষা দেওয়া হবে, ঠিক যেভাবে সরকারকে শিক্ষা দিয়েছিল কোথায়? সাগরদীতে আমাকে অ্যারেস্ট করেছিল। আমি বলছি না যে আমার জন্য হেরে গিয়েছে, কিন্তু ওখানকার মানুষজন বুঝতে পেরেছিল, জবাবটা দিয়েছিল। যদিও বাইরন বিশ্বাস সেটা এখন বিশ্বাস ভেঙেছে, কিন্তু আমাদের পিয়ারুল ইসলাম নওশাদ সিদ্দিকী কি বিশ্বাস ভেঙেছে? আপনাদের ভেঙেছে? ভাঙেনি আর ভাঙবেও না। ঠিক একইভাবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, পিয়ারুল ভাইয়ের বিশ্বাস ভাঙার কোনো জায়গা নয়। প্রয়োজনে শহীদের তকমা নেব, না হলে গাজীর সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরবো, কিন্তু বেঈমানি সার্টিফিকেট নেবো না আমরা। তাই বলবো আপনাদেরকে, আপনারা আমাদেরকে যদি সুযোগ দেন তাহলে আমরা বেশি করে আরো লড়াই করতে পারবো। বেশি লড়াই করতে পারলে কি হবে? গত 2 দিন আগে খবর পেয়েছেন ফালাকাটাতে কি হয়েছে? একটা 6 বছরের বাচ্চা শিশুর সাথে কি হয়েছে? রেপ করেছে, রেপ করে ওই বাচ্চাটাকে শুনলাম নাকি পুকুরে ফেলে দিয়েছে। ওই ঘটনা তো খোঁজ নিন।
রবিউল ভাইদের দলের লোকেরা ওকে আড়াল করার চেষ্টা করছে। চলে যান কুলতলিতে, প্রথমে একটা তার 12 বছরের নাবালিকাকে, 10-12 বছরের, তো আমি যেটা গিয়েছিলাম 10-12 বছরের নাবালিকাকে রেপ করে ওখানে খুন করলো। সেখানেও খোঁজ নিয়ে দেখুন তৃণমূল আড়াল করার চেষ্টা করছে। গত কয়েকদিন আগে ওই কুলতলিতে আজকে আমাদের জেলা নেতৃত্বরা গিয়েছিল ওদের বাড়িতে। 38 বছরের একজন মানসিক ভারসাম্যহীন একজন মহিলাকে ধর্ষণ করেছে। তাকেও সেক্ষেত্রেও দেখছি তৃণমূল তাকে আড়াল করার চেষ্টা করছে। কেন ভাই? নদিয়া জেলাতে মর্নিং ওয়ার্কে বেরিয়েছিল, স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে 8 জন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, সেখানেও তৃণমূল জড়িয়ে গিয়েছে। আরজি করে আরজি করের মর্গে যে সমস্ত মহিলারা মানে মৃত মহিলাদের রাখা হতো, তারপরে তো নির্দিষ্ট টাইমের পরে তো তার লাশ যে যার নিয়ে যায়, বা অনেকের বেওয়ারিশ লাশ থাকলে ওখানেই পড়ে থাকে নির্দিষ্ট সময়ের পরে, যেটা তাদের শেষকৃত্য তারা করে সিস্টেমে যেটা হয়। কিন্তু আপনাদের বলে রাখি, আমি বলেছিলাম যে আমার তিলোত্তমা দিদি এদের কিছু অন্যায় জানতে পেরে গিয়েছিল, এদের অন্যায় জানতে পেরে তাকে খুন করেছে। খুন করার পরে তাকে ধর্ষণ এই জন্যই করেছে আমাদের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য। স্বাভাবিকভাবে আমরা কিভাবে ধর্ষণের পরে খুন, এটা হয়ে থাকে স্বাভাবিকভাবে, কিন্তু এই মাইন্ডকে ডাইভার্ট করার জন্য ওদের মূল টার্গেট ছিল খুন। কিন্তু খুনটা কেন হয়েছে যদি যাচ করে তখন অনেক তাদের সাম্রাজ্যের হদিস বেরিয়ে পড়বে, সেই জন্য ধর্ষণ করানো হয়েছে। আমি বলছি তাকে ধর্ষণ করানো হয়েছে, আমি অন ক্যামেরা বলছি। সুপ্রিম কোর্টের শুনানি চলছে, তারপরও আমি বলছি যে তিলোত্তমা বোনকে ধর্ষণ করানো হয়েছে এজন্যই যে ওই খুনের কারণে তদন্ত না করে মাইন্ডকে ডাইভার্ট করানোর জন্য। যদিও পরে কি জানা গিয়েছে যে ওটি রুমের মধ্যে ওরা মচ্ছব করত, ওটি রুমে অপারেশন করতে নিয়ে যেত রোগীদেরকে, আর ওখানে ওরা মচ্ছব করতে, এটা আমার তিলোত্তমা দিদি প্রতিবাদ করত। ওরা কি দুর্নীতি করেছে? ওরা মরা লাশকে বিক্রি করে দিয়েছে, বুঝতে পেরেছে? অস্থি হাড় গোড় বিক্রি করেছে লাশের। শুধু তাই নয়, এরা এত বড় নির্লজ্জ, আমি ভেবে পাই না সন্দীপ ঘোষের হয়ে কারা কথা বলে। কারণ প্রত্যেকের বাড়িতে আমাদের মহিলা সদস্য আছে, মা আছে, বেটি আছে, বোন আছে, তাদের সম্মানার্থে বলবো আপনি তৃণমূল করতে পারেন, আপনি তৃণমূল নাও করতে পারেন, আপনি আইএসএফ করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু যে অন্যায়টা হয়েছে এই অন্যায়টা কোনো রাজনৈতিক পতাকা দিয়ে জাস্টিফিকেশন করবেন না, অনুরোধ করছি আপনাদের কাছে। কারণ যেটা এখন আমি বলতে চলেছি অনেকে জানেন, অনেকে জানেন না। এই মর্গের মধ্যে যে সমস্ত মহিলারা থাকতো, মৃত মহিলাদের সাথে পুরুষদেরকে নিয়ে এসে সঙ্গম করিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে সন্দীপ ঘোষরা মার্কেটে বিক্রি করতো, ভাবতে পেরেছে? আবার এই সন্দীপ ঘোষ সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় দিদিমণি নাকি আবার তাকে চাকরি ফিরিয়ে দিত।
এরা কোন লেভেলে পৌঁছে গিয়েছে, কোন লেভেলে পৌঁছেছে। এরা আবার কথা বলে। এখনো মানুষ এদেরকে যতটুকু সম্মান দিচ্ছে সেটাও আর পাওয়ার যোগ্য নয় বলে মনে করছে। আমি সমস্ত শাসক দলের সবাইকে খারাপ বলছি না, আমি তারপরে অনুরোধ করবো একটু ভাবুন। আপনার আমার বাড়িতে মহিলা আছে, তাদের কথা ভাবুন, তাদের নিরাপত্তার কথা ভাবুন, তারা সুস্থভাবে যাতে চলাফেরা করতে পারে তাদের কথা ভাবুন। তাই বলবো, আরজি করের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে আমার তিলোত্তমা বোনের সাথে, তার বিচারের জন্য আমরা রাজপথে ছিলাম, আছি, আর আগামী দিনেও থাকবো। আপনাদের কাছেও আহ্বান করব, আপনারা আওয়াজ তুলুন। দিকে দিকে আরজি করার মতো ঘটনা ঘটছে, ফালাকাটা, আলিপুরদুয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, ইভেন আপনাদের দেগঙ্গার মধ্যেও তো কামদুনি এখনো বিচার পেল না। যদি এগুলোর জন্য সোচ্চার হতে হয় তাহলে আপনাদেরকে রাজনৈতিকভাবে বলার লোক বানাতে হবে। আইন সবার মধ্যে যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে বলার লোক তৈরি করতে হবে। আর সেখানে যদি বলার লোক কমে যায়, যতই বাইরে চিৎকার করেন না কেন, ফল পাবেন না। আমরা যদি আইন সবার মধ্যে লোক পাঠাতে পারি আর বাইরে যদি চিৎকার করতে পারি, মানুষের জন্য আইন তৈরি হবে, আর অন্যথায় পুঁজিপতিদের জন্য আইন তৈরি হবে, ওরা লুটপাট করে খাবে। তাই আপনাদেরকে বলবো, একটু ভাববেন, চিন্তা ভাবনা করবেন। রাজনৈতিক পরিচয় আছে, থাকবে যে যার। এই হাড়ুয়া উপনির্বাচনে আপনাদের মূল্যবান ভোট আমরা আশা করব। আগামী 13 তারিখে ইভিএম মেশিনের কত নম্বরে ভাই, এটা বলুন কত নম্বরে? ইভিএম মেশিনের 5 নম্বরে, ইভিএম মেশিনের 5 নম্বরে দিয়ে পিয়ারুল ইসলামকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এবার একটা প্রশ্ন এসে যাচ্ছে, ভোট লুট হ্যান ত্যান যেটা যা হচ্ছে। শুধু আমি এতটুকুই কথা বলবো, অভিষেক ব্যানার্জির চোখের পাবলে আমেরিকায় গিয়ে ট্রিটমেন্ট করেছে। যারা ভোট লুট করতে আসে তাদের কথা একবারে ভাবে না। যদি তাদের কথা ভাবতো না, এই দেগঙ্গা ব্লক হসপিটালটাকে, হারওয়ার ব্লক হসপিটালটাকে সুপার স্পেশালিটি বানিয়ে দিত। ভোট যারা চুরি করে তাদের কথা যদি ভাবতো, তাহলে আপনারাই বুকে হাত দিয়ে বলুন, এখানকার কোন রোগীকে একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে, বারাসাত জেলা হসপিটালে ভর্তি